আসসালামু আলাইকুম। ইউএসএ ইমিগ্রেশন ভিসা হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন আজ নিয়ে এসেছি ইন্টারভিউর পূর্বে ইমিগ্রেন্ট ভিসায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মেডিকেল এক্সাম করা। এই বিষয়টি নিয়ে আমাদের ফেসবুক গ্রুপ ইউএসএ ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিটি ফ্রম বাংলাদেশ, এই গ্রুপে অনেক সদস্য প্রায় কিছু প্রশ্ন করেন। সেই প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রধান প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসায় ইন্টারভিউর কতদিন পূর্বে মেডিকেল করতে হবে। ইন্টারভিউর পূর্বে কতদিন পূর্বে আপনি মেডিকেল করবেন সে বিষয়টি আপনি অতি সহজে পেয়ে যাবেন আপনার ইন্টারভিউ লেটারে মেডিকেল করার বিষয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, মেডিকেল সেন্টারগুলোর নাম, ঠিকানা, অ্যাড্রেস সহ। সেখানে নিচে একটা অংশে স্পষ্ট করে ইউএস এমবেসি ঢাকা থেকে ওনার একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আপনাকে ইন্টারভিউর পূর্বে মেডিকেল যেন করেন। এখন এই অংশের পরে আবার অনেকে প্রশ্ন করেন যে 20 দিনে কি করাটা কি ম্যান্ডেটারি, অর্থাৎ 20 দিনের আগে যেদিন হয় সেদিনে কি করতে হবে, বা অনেকে বলে ওই দিন যদি সরকারি বন্ধ থাকে তাহলে কি হবে। আসলে বিষয়টা সেরকম না। 20 দিন পূর্বে করার জন্য আপনাকে ওনারা একটা ধারণা দিয়েছেন। 20 দিনে যে 20 দিন পূর্বে করতে হবে এমন কোনো কথা না। আপনি ইচ্ছা করলে 25 দিন আগেও করতে পারবেন, 1 মাস আগেও করতে পারবেন। আবার কেউ প্রশ্ন করেন যে কারো কোনো পরীক্ষা বা কোনো সমস্যার কারণে যে 20 দিন পূর্বে আমি করতে পারবো না, 15 দিন আগে করলে হবে কি না। তো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন আমি জানি, তবে সেটা নির্ভর করবে আপনি যে মেডিকেল সেন্টারে মেডিকেল করবেন সে মেডিকেল সেন্টার যদি আপনাকে 15 দিন আগের অ্যাপয়েন্টমেন্ট ডেট ওনারা দেয়, আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। বিষয়টা হলো 20 দিন কেন বলা হয়, যে একটা মেডিকেল, একটা বিশেষ করে ইমিগ্রেন্ট ভিসায় ম্যাক্সিমাম লোক ফ্যামিলি থাকেন, একাধিক সদস্য থাকেন, তাই সেই মেডিকেল করার পর তার রিপোর্টগুলো রেডি করে অনলাইনে পোস্টিং করার জন্য কিছু সময়ের দরকার আছে, প্রচুর ফাইল থাকে। এর জন্য এমবেসি একটা 20 দিনের সময় আপনাদেরকে ধারণা দিয়ে দিছে। এখন সেটা আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে 20 দিন, 22 দিন, 25 দিন, 1 মাস আগেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই একটা জিনিস। তবে সেক্ষেত্রে এই প্রসঙ্গে আমি একটা বলে নিই, আপনি মেডিকেল যখনই করেন, ধরে নিলাম আপনার ইন্টারভিউ জানুয়ারি 28, অর্থাৎ 28 জানুয়ারিতে আপনার ইন্টারভিউ। এখন আপনি জানুয়ারির 1 তারিখ মেডিকেল করছেন, ইন্টারভিউ দিয়েছেন 28 তারিখ, ভিসা আপনি পেয়েছেন ফেব্রুয়ারির 5 তারিখ। আপনার ভিসার মেয়াদ থাকবে ইমিগ্রেন্ট ভিসা 6 মাস। এই 6 মাসটা ফেব্রুয়ারি 5 তারিখ থেকে যেদিন ভিসা ইস্যু হয়েছে সেদিন থেকে কাউন্ট হবে না। 28 জানুয়ারি যেদিন আপনি ইন্টারভিউ দিয়েছেন সেদিন থেকেও কাউন্ট হবে না। আপনার এটা কাউন্ট হবে জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ যেদিন মেডিকেল করছেন সেদিন থেকে 6 মাস। এই জিনিসটা আপনারা সবসময় আপনাদের মনে রাখবেন। এই বিষয়টা নিয়ে আমি দেখেছি আমাদের ফেসবুক গ্রুপে অনেকে লিখেন যে ওনার আমেরিকার পিটিশনার বলছেন না, এটা মিথ্যা কথা, অথবা ওনার সাথে উনি যাকে দিয়ে ফাইল প্রসেসিং করেছেন এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তিরাও বলেন যে ভিসা ইস্যুর থেকে 6 মাস হবে। না, এটা একটা ভুল কথা। ভিসা ইস্যুর থেকে কোনো না, এটা মেডিকেল থেকে। কারণ মেডিকেলে কিছু ভ্যাকসিন দেওয়া থাকে যেগুলোর ভ্যালিডিটি 6 মাস থাকে। সোজা কথা হইল, মেডিকেল যেদিন করবেন সেদিন থেকে আপনার ভিসার মেয়াদ 6 মাস থাকবে। এখন ভিসা আপনার ইন্টারভিউ 5 দিন পরে ইস্যু হোক, আর 3 মাস পরে ইস্যু হোক, আর 4 মাস পরে হোক, আপনার ভিসার মেয়াদ থাকবে 6 মাস। এটা ক্লিয়ার কথা, এর বাইরে আর কোনো কথা নাই। এখন আসেন আপনি মেডিকেল কিভাবে করবেন। হ্যাঁ, মেডিকেল করতে হলে আপনাকে, আমি বলছি যে ইন্টারভিউ লেটারে যে লিঙ্ক দেওয়া, সেখানে ঢাকা এমবিসি থেকে স্বীকৃত কিছু মেডিকেল সেন্টার সিলেটে আছে,
চট্টগ্রামে আছে একটা, সিলেটে আছে 2টা, ঢাকায়ও আছে, আর কোথাও নাই। তো আপনাকে সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে ফোন করে যোগাযোগ করে আপনি মেডিকেল করতে হবে। এটা হলো এর বাইরে আপনি অন্য কোনো সরকারি, বেসরকারি, প্রাইভেট কোনো ভালো অনেক উন্নত মানের বা পপুলার কোনো ক্লিনিক আপনি করতে পারবেন না। এমবিসি কর্তৃক স্বীকৃত যে কটা মেডিকেল সেন্টার আছে সেখানে আপনাকে মেডিকেল করতে হবে। এর বাইরে কোনো অপশন নাই। চট্টগ্রামে শুধু একটাই আছে, গ্রিন কিচেন। বিশেষ করে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বিশেষ করে মিরসরাই এলাকা, অথবা যারা ফেনী, মহিপাল, লাকসাম, নোয়াখালীর কিছু অংশ, আমার মনে হয় ওনাদের জন্য চট্টগ্রামের গ্রিন কিচেনটা খুবই ভালো হবে। কারণ ওনাদের যোগাযোগের জন্য ওনাদের সুবিধার্থে এটা হবে। কারণ এটা চট্টগ্রাম, বিশেষ করে যারা নোয়াখালী বা লাকসাম, ফেনী ওদিক থেকে চট্টগ্রামে যদি আপনারা যাতায়াত করেন তাহলে ঠিকই চট্টগ্রাম শহরে ঢুকার মুখে এটা মানে প্রপারে এটা আছে। শহরের ভিতরে আপনাকে ঢুকতে হবে না খুলশিতে, আপনার অনায়াসে সেখানে সকাল ভোরে রওনা দিয়ে গিয়ে মেডিকেল করে আসতে পারবেন। আমি মনে করি যে এর জন্য আগের দিন রাতে চট্টগ্রাম শহরে আপনাদের রাত্রি যাপন করতে হবে না, অথবা যেমন ঢাকায় যদি আপনার করতে হয় আপনাকে, বা সিলেট করতে হলে ঢাকায় বারিধারা, গুলশানে আছে, সিলেটে আছে, এগুলাতে আপনার বিশেষ করে এই সকল অঞ্চলের নোয়াখালী বা ফেনী, লাকসাম এই ধরনের অঞ্চলে ওনাদের কষ্ট হবে। তো যাই হোক, সেটা যার যার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কে কোন মেডিকেল সেন্টার থেকে কিভাবে করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। আবার অনেকে প্রশ্ন করেন যে মেডিকেল সেন্টার কোনটা ভালো। কেউ সিলেটের লোকজন লেখেন সিলেট না করে ঢাকায় করলে কি ভালো হবে, আবার কেউ লেখেন ঢাকার কোনটা ভালো, আবার কেউ বলেন সিলেটের কোনটা ভালো। ভালো সবগুলোই, এখানে ভালো খারাপের প্রশ্ন আসতেছে না। এটা কোনো মাছও না বা কোনো ফলমূল না যে এটা ভালো আর খারাপ। ইউএসএমবিসি আপনার সম্পূর্ণ চট্টগ্রামে মাত্র একটা ক্লিনিককে দায়িত্ব দিছে। ভালো না হইলে কেন দিবে? তারা যাচাই বাছাই করে তাদের স্পেশাল টিম এগুলো দেখে তারপর দিছে। যাক, আমি এই প্রসঙ্গে আসতেছি না। সব ভালো, কোনোটা খারাপের প্রশ্নে আসে না। তাহলে এ ধরনের অহেতুক প্রশ্ন আপনারা করেন সিলেটের তুলনায় ঢাকায় করলে ভালো হবে। এখানে ঢাকায় করলে ভালো হবে কোনো কিছু না। আমি আবার বলতেছি, এটা এমন না যে ঢাকায় বড় আপনি ল্যাবে যাচ্ছেন, অমুকখানে যাচ্ছেন, সেরকম বিষয় না। সব মেডিকেল সেন্টারে সেম একই সিস্টেমে মেডিকেল করা হয়, সেজন্য সবগুলাই সমান, সবগুলাই ভালো। আচ্ছা যাক, এখন হলো আপনি মেডিকেল করতে হলে আপনাকে কি করতে হবে, আমি এটা এক ফাঁকে বলেছি যে আপনি কখন করবেন। আপনি আপনার ক্যালেন্ডার দেখে একটা টাইম নির্ধারণ করবেন, সেই টাইম অনুযায়ী আপনি সে আলোকে আপনি মনে করেন আপনি 10 তারিখ করবেন, আমি মনে করি আপনি 2 তারিখ বা 3 তারিখ, 7 দিন বা 8 দিন আগে ফোন করবেন। ফোন করে আপনি 10 তারিখের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এটা একটা বিষয়। এখন আরেকটা প্রশ্ন আছে যে আপনি 10 তারিখের শিডিউল নিছেন, কিন্তু দেখা গেল 8 তারিখ বা 9 তারিখ গিয়ে আপনি 10 তারিখে কোনো একটা পারিবারিক সমস্যার জন্য আপনি মেডিকেল করতে পারবেন না। অসুবিধা নাই। আপনি ওই মেডিকেলে আবার কল করে যদি মনে করেন 2 দিন পরে করতে যাচ্ছেন, 2 দিন পরে শিডিউল আপনি পান কিনা দেখবেন। যে 11 বা 12 তারিখ, মনে করেন 11-12 তারিখ করতে যাচ্ছেন, 10 তারিখে আপনি করবেন না, সমস্যা নাই। ওই মেডিকেল সেন্টারে না পাইলে আরেকটাতে যদি পান 12 তারিখ করবেন। এমন কোনো বিষয় না যে আমি এক জায়গায় ফোন করছি, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 10 তারিখে, এখন আমি যেতে পারবো না। এখন ওনারা বলতেছে আমাদের নেক্সট আপনাকে আমরা শিডিউল দিব 7 দিন পরে বা 10 দিন পরে, এর আগে পারবো না। আপনি ওখানে যে করতে হবে তা না। যতক্ষণ পর্যন্ত মেডিকেল সেন্টারে আপনি এন্ট্রি করার পরে যতক্ষণ পর্যন্ত মেডিকেলের ফিস আপনি পেমেন্ট করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি মেডিকেল সেন্টার থেকে ব্যাক করতে পারবেন। আপনার কোনো সমস্যা নাই, আপনি অন্য মেডিকেল সেন্টারে গিয়েও মেডিকেল করতে পারবেন। আমার কথাটা আপনারা ক্লিয়ার বুঝে নিন। কারণ মানুষের বিপদ আপদ অনেক কিছু আছে। একটা ডেট আপনি ঠিক করছেন, আপনি যাবার কথা, আপনি যেতে পারেন না, আপনি প্রথমে ওদেরকে ফোন করে বলবেন সমস্যার কথা, যে আমাকে 1 দিন 2 দিন পরে দেন। যদি ওনারা না দেয়,
আর আপনার যদি আরও লেটে করার সমস্যা হয় তাহলে আপনি অন্য মেডিকেল সেন্টার যেখানে আপনার সুইটেবল তারিখ পাবেন সেখানে আপনি যাবেন, কোনো সমস্যা হবে না আপনার। যে অনেক মেডিকেল সেন্টার কেস নাম্বার জানতে চায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ফোন নাম্বার বা নাম জানতে চায়, এগুলো কোনো বিষয় না যে আমি এখানে এগুলা দিছি এখন আমি আরেক জায়গায় যাব, কোনো সমস্যা হবে কিনা। জি না, কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো চিন্তাও করবেন না। আচ্ছা যাক, আপনি আপনার ফোন করে আপনারা শিডিউল নেবেন, নেওয়ার পরে আপনার এখন মেডিকেলে প্রাথমিক একটা প্রস্তুতি আপনার শুরু হয়ে গেল। তো প্রাথমিক প্রস্তুতি বলতে কি, আপনি যে মেডিকেল করতে যাবেন আপনার বিভিন্ন ডকুমেন্টগুলো নিতে হবে। ডকুমেন্ট বলতে কি, আমি আমার এই ভিডিওতে মেডিকেল করার সময় আমি একটা পেপার সংগ্রহ করছি গ্রিন কিচেন সিলেট থেকে, ওনাদের একটা পেপার আমি দিছি, আরও কিছু এমবিসির মেডিকেল সেন্টারের অ্যাড্রেস সহ অনেক কিছু কপি আমি এখানে অ্যাড করছি। তো আপনারা এগুলা পড়বেন, এই ভিডিওতে আছে, আপনারা দেখবেন পড়বেন, তাহলে আরও একটু ধারণা পাবেন। তারপর আমি বলতেছি, প্রথম হলো আপনাকে আপনার বিভিন্ন ভ্যাকসিনের রিপোর্টগুলো সংগ্রহ করতে হবে। বিশেষ করে যারা আমাদের সন্তান আছে, সন্তানরা যে ছোটোবেলায় যে টিকাগুলো দিছে, ইপিআই কর্মসূচি হোক, পোলিও হোক, যে যেটা দিছে, বা মেয়েরাও অনেক টিকা দিছে, তো যার যেটা কার্ড আছে সেই কার্ডগুলো সংগ্রহ করবেন। যদি না থাকে ওই টিকাদান কেন্দ্র থেকে আরেকটা ডুপ্লিকেট কপি সংগ্রহ করার চেষ্টা করবেন। সেম যারা কোভিড ভ্যাকসিন দিচ্ছেন, আপনাদের কাছে যদি ভ্যাকসিনের যে কোনো পেপার থাকে যে আপনি প্রথম ডোজ কত তারিখ দিচ্ছেন, দ্বিতীয় ডোজ কত তারিখ থাকছেন, সেটা ভ্যাকসিন কার্ড হোক, রেজিস্ট্রেশন কার্ড হোক, অথবা স্কুল কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টারের কোনো ডকুমেন্ট হোক, অথবা গণটিকার কোনো কার্ড হোক, যেটা হোক ভ্যাকসিনের, কোভিড ভ্যাকসিনের থাকলে নেবেন, না থাকলে সমস্যা নাই। এটার জন্য আপনাকে কোনো মেডিকেল সেন্টার আটকাবে না। আপনি বলবেন যে আমি দিছিলাম, হারাই ফেলছি, এটাই হলো বিষয়। কারণ অনেকে এগুলো সংগ্রহ করে নাই, বা অনেকে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে পারে নাই গণটিকার যারা দিছিল। যাক, এগুলো সবাই জানে। তো এই হলো কোভিডের। এর বাইরে আপনারা হেপাটাইটিস বি, ব্যক্তিগতভাবে অন্য যে টিকা দিয়ে থাকেন ভ্যাকসিন, সেটা কাগজ নেবেন। তার সাথে আপনারা বর্তমানে যে যে রোগে এখন আক্রান্ত আছেন বা ওষুধ সেবন করতেছেন, সেই রোগের আপনার প্রেসক্রিপশনগুলো নিয়ে যাবেন। কারো যদি সার্জারি হয়ে থাকে কিছুদিন আগে বা আগে, সার্জারি ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সাথে। যারা চশমা ইউজ করেন অবশ্যই চশমা নেবেন, এবং সেই সাথে চশমার পাওয়ার কত আপনি সে প্রেসক্রিপশনটা নিয়ে নেবেন আপনারা, এটা অবশ্যই নিতে হয়। কারণ ওখানে ডক্টর চশমা আপনার চোখের একটা এক্সাম নেন। আচ্ছা যাক, এইটা হলো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই হলো ভ্যাকসিন এবং চশমা, এবং আপনার কে কোন ওষুধ খাচ্ছেন। কেউ যদি হাই প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, কেউ যদি ডায়াবেটিসের ওষুধ খান, ডায়াবেটিসের কী লেভেল আছে আপনার কাছে, কোনো ক্লিনিক্যাল রিপোর্ট যদি থাকে কত আছে লেভেল, লাস্ট কখন দিয়েছেন, অথবা এখন আরেকবার আপনার ডাক্তারকে দেখাই একটা প্রেসক্রিপশন, অর্থাৎ এগুলো আপনার সাথে করে নিয়ে যাবেন। বিশেষ করে যারা যে যে রোগে আক্রান্ত আছেন, বা যে যে বর্তমানে যে ওষুধগুলো রেগুলার আপনারা সেবন করেন, এই বিষয়গুলো আছে। আচ্ছা, এই গেল আপনাদের একটা দিক আমি বললাম, ভ্যাকসিন এই বিষয়গুলো। সেই সাথে এখন আপনি ডকুমেন্ট কী নেবেন আসেন। ডকুমেন্ট হলো আপনি আপনাদের প্রত্যেকের অরিজিনাল পাসপোর্ট নেবেন, পাসপোর্টের ফটোকপি করবেন কালার, এরপর 2x2 ফটো নেবেন। ফটোটা আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন জেনে নেবেন, এক এক মেডিকেল সেন্টার এক এক রকম, কেউ 4 কপি 5 কপি, কেউ 6 কপি। এই জন্য আপনি এটা জেনে নেবেন 2x2 পাসপোর্ট সাইজ ছবিটা আপনারা কয় কপি নেবেন। তো ছবি নেবেন, অরিজিনাল পাসপোর্ট আমি বলছি, সাথে ফটোকপি পাসপোর্টের, ইন্টারভিউ লেটার যেটা আপনাদের কাছে ইমেল আসবে তার একটা প্রিন্ট কপি নেবেন, এটা নিতেই হবে। কারণ ইন্টারভিউ লেটারের কপি না দেখালে আপনার মেডিকেল করাবে না, অরিজিনাল পাসপোর্ট না নিলেও মেডিকেল হবে না। ছবি নেবেন, এর সাথে আপনাদের কারো সন্তান থাকলে সন্তানদের নাম, তাদের ডেট অফ বার্থ, এগুলো আলাদা কাগজে লিখে নেবেন, একটা সাদা কাগজে। আপনার বাসার ঠিকানা যেটা আপনি মেডিকেল সেন্টার দিবেন, অ্যাড্রেসগুলো লিখে নেবেন। 2টা ফোন নাম্বার, কোন 2টা ফোন নাম্বার আপনারা মেডিকেল সেন্টারে দিবেন যে ওনারা যোগাযোগ করবে, 2টা ফোন নাম্বার দিবেন, একটা ইমেল অ্যাড্রেস আপনার দিবেন। এর সাথে আপনাদের আমেরিকা থেকে আপনাদের জন্য যিনি অ্যাপ্লিকেশন করছেন, মানে যাকে আমরা পিটিশনার বলি,
ওনার ফুল অ্যাড্রেস উইথ পোস্টকোড সহ অ্যাড্রেসটা আপনারা লিখে নিয়ে যাবেন, ওনারও ফোন নাম্বার ইমেল নাম্বার লিখে নিয়ে যাবেন। এগুলো হলো আপনাদের জন্য একটা বেসিক বিষয়, আপনারা কী নেবেন। এখন আসেন, আপনি ইন্টারভিউর দিন আপনি যাবেন, আপনারা সব পেপার রেডি, সব কিছু রেডি, আপনি ইন্টারভিউতে যাবেন। অনেকে প্রশ্ন করে যাবেন, তো আপনি যে মেডিকেলে যাবেন, অনেকে বলেন যে খালি পেটে যেতে হবে কি না, না খালি পেটে যাওয়ার দরকার নাই। তবে যেহেতু ওখানে বয়স অনুপাতে এক্স-রে করা হয়, বিশেষ করে 15 উপরে যাদের, তো সুতি কাপড় পরাটাই উত্তম। আর অলংকার পরবেন না, এটা হইল বিষয়। আর খালি পেটে যাওয়ার দরকার নাই, খেয়ে যাবেন। আর এখন অনেকে প্রশ্ন করে মেডিকেল সেন্টারে কি মেডিকেল করে বা কি বিষয় বা এখন কি করতে হয়। আপনি এক মেডিকেল সেন্টারের প্রথম প্রসেসিংটা একরকম, তবে স্বাভাবিকভাবে সবাই এরকমই করে যে আপনার যাবার পরে অনেকে একটা আপনাদেরকে ফর্ম দেন, সেই ফর্মে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল এগুলো লিখতে হয়, এগুলো ফিল আপ করতে হয়। কোনো মেডিকেল সেন্টার ওখানে ওনারা নিজেরা একটা ছবি তুলেন, আপনারা তো ছবি নিয়ে যাবেন 2x2। তারপর সরি, এই ফাঁকে একটা জিনিস আমি বলিনি, যে ছবিগুলো আপনারা নেবেন, মনে রাখবেন এই ছবিটাই কিন্তু আপনার ভিসাতে এই ছবিটাই ইউজ হবে। অর্থাৎ আপনারা যখন ভিসা পাবেন, ভিসা স্টিকারে আপনি যে ছবি মেডিকেল সেন্টার দিবেন সেই ছবির কিন্তু ভিসা স্টিকারে থাকবে। তো ছবিগুলা সচরাচর সেই জন্য ল্যাব প্রিন্ট হইতে হয়, কোনো কম্পিউটার প্রিন্ট না, ল্যাব থেকে প্রিন্ট করে নিতে হবে, এটা মনে রাখবেন, এটা খুবই দরকারি একটা জিনিস। আর ছবির বিষয়ে আমি পরে আর একটা ভিডিও করলে সেখানে আরও ডিটেলস আমি বলতে পারবো আপনাদেরকে, অথবা এমবিসির ওয়েবসাইটে আপনাদের ওই ইন্টারভিউ লেটারে ছবির বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওখানে আপনারা পড়ে দেখে নিতে পারবেন। তো যাক, আপনারা মেডিকেল সেন্টার যেটা বলছিলাম যে অনেকে ছবি তুলবেন, তোলার পরে আপনাদের স্বাভাবিকভাবে বিষয় হলো সেখানে আপনাদেরকে একটা ফিস দিতে হবে মেডিকেলের, এটা তো স্বাভাবিক কথায়। তো এখন ফিসটা কী পরিমাণ হয়, তো বর্তমানে 2025 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 26 সালের কাছাকাছি আমরা ধরে নিতে পারি। তো সেখানে যাদের বয়স 0 থেকে 2 ইয়ার তাদের এখন 3,340 টাকা। এরপর হলো আপনার 2 বছর থেকে 14 বছর, ওনাদের 3,340 প্লাস 7,875 টাকা। 7,875 টাকা, এটা একটা ইকরা টেস্ট আছে, সেটার জন্য 7,875। আর মেডিকেল যে ফিসটা 3,340, এটা হলো 2 থেকে 14, 15 থেকে 17 যাদের বয়স, ওনাদের 4,340 টাকা মেডিকেল ফিস, আর ইকরা ফিস 7,875 টাকা। আর 18 থেকে অ্যাবাভ, একবারে 18-র উপরে ঊর্ধ্বে যত আছে বয়স আপনার 100 হোক, ওনাদের 9,100 প্লাস 7,875 ইকরা। তো এখন বিষয়টা হলো, অনেকে বলে যে মেডিকেল করার সময় কত টাকা নিয়ে যাব বা এরকম, সেটার জন্য আপনারা যে মেডিকেল সেন্টারে মেডিকেল করাবেন ওনাদেরকে যাবার আগে ফোন করবেন, করে ওনাদের থেকে একটা ধারণা নেবেন, ওনাদেরকে বলবেন পরিবারের সদস্য কার বয়স কত, তো ওনারা একটা রাফ আপনাদেরকে আইডিয়া দিবে। তবে আমরা জানি অ্যাডাল্ট যারা 18-র উপর নর্মালি প্রায় 16,900 টাকায় এমনি আসে, 9,100 আর ওইদিকে 7,875, এই দুইটা। এর বাইরে এখন ভ্যাকসিন, যার 19 বছর তার একরকম ভ্যাকসিন, যার 50 বছর তার একরকম ভ্যাকসিন। তো ভ্যাকসিনটা ডিপেন্ড করে ওই যে আপনি অতীতে কি ভ্যাকসিন দিয়েছেন না দিয়েছেন তার উপর, এবং তখনকার ওখানে যিনি ডক্টর আছেন উনি আপনাকে 2টা বা 3টা, কে কয়টা ভ্যাকসিন দিবেন, কে হেপাটাইটিস দিবেন, কে কোনটা দিবেন, উনি এটা ঠিক করে দিবেন ডক্টর। তো ভ্যাকসিন বাবদ আরও আপনাদের এরকম 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ যাবে, এটা 4,000 হতে পারে, যাই হোক। তো সেজন্য আপনারা ভ্যাকসিনের জন্য অতিরিক্ত টাকা নিয়ে যাবেন, অর্থাৎ যার যেমন 16,900, এটা যেমন অ্যাডাল্টের জন্য ফিক্স, অর্থাৎ 17,000 সাথে আরও
4-5 হাজার বেশি নেবেন, এভাবে আপনারা টাকা বেশি নিয়ে যাবেন। এটা বয়স অনুপাতে ভ্যাকসিনটা অতিরিক্ত। আমি যে রেটগুলো বললাম এর বাইরে ভ্যাকসিন অ্যাড হবে। এখন ভ্যাকসিন কয়টা অ্যাড হবে ওইটা ডক্টরের উপর ডিপেন্ড করবে। আচ্ছা গেল। এখন সেখানে বয়স অনুপাতে ওনাদের যারা আছেন আপনাদেরকে ভ্যাকসিন দিবে এবং 15-এর উপরে যাদের বয়স তাদেরকে এক্স-রে করানো হবে, চেস্ট এক্স-রে। আপনাদের লাঞ্চে কোনো স্পট আছে কি না টিবির বা কোনো জার্ম আছে কি না দেখার জন্য। তো সেটারও একটা ফিস আছে ভ্যাকসিনের সাথে। তা এই প্রক্রিয়াগুলোর পাশাপাশি আপনাদেরকে মেডিকেল সেন্টারে যিনি ডক্টর ওনার চেম্বারে আপনাদেরকে ফ্যামিলির একজন একজন করে আপনাকে ওনাদেরকে ডাকবে, উনি কিছু প্রশ্ন করবে, বিশেষ করে আপনার কেস হিস্টোরি জানার জন্য, যে আপনার কোনো অসুখ আছে কি না, বর্তমানে কি অবস্থা আছে, আপনার চোখের কি চশমা ব্যবহার করেন কি না, এই সকল বেসিক বিভিন্ন প্রশ্ন করবেন। ডায়াবেটিস আছে কি না, ধূমপান করেন কি না। মহিলাদেরকে প্রশ্ন করবে যেমন কোনো সার্জারি, চাইল্ড যারা আছে ওরা কি নর্মাল ডেলিভারি হয়েছে কি না, না সিজার হয়েছে, এই ধরনের প্রশ্ন। ওনাদের কোনো প্রেশার আছে কি না, ডায়াবেটিস আছে কি না। অর্থাৎ আপনারা আপনাদেরকে যে প্রশ্ন করবে সেগুলো আনসার দিবেন ডক্টরের, এবং সেগুলোর উপরে ডক্টর একটা রিপোর্ট রেডি করবেন এবং অন্যান্য যে আপনারা ভ্যাকসিন দিবেন সব কিছুর উপরে। তো এই প্রক্রিয়াগুলো যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে মেডিকেল সেন্টার আপনাকে ওই যে আপনি ফিস দিছেন সেই ফিসের জন্য আপনাকে ভ্যাকসিন কয়টা দিয়েছেন ভ্যাকসিনের প্রতিটার জন্য আলাদা মানি রিসিপ্ট দিবে, মানে অর্থাৎ লিখে দিবে কোনটা বাবদ কত টাকা, ফিস কত টাকা। তো মানি রিসিপ্টগুলো আপনার নিয়ে আসবেন। কোনো মেডিকেল সেন্টার একটা পার্সোনাল ইনফরমেশন শিট আপনাদেরকে দিবে, যেখানে আপনার পাসপোর্ট নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন থাকবে। আর বলে দিবে যে আপনাদেরকে আমরা ইমেইলে এতদিন পরে রিপোর্ট, আপনাদের ভ্যাকসিনের রিপোর্টগুলো পাঠাবো। ওনার একটা ভ্যাকসিন রিপোর্ট এখন অনেকে ফিজিক্যালি দেন, আবার অনেকে ইমেইলে পাঠিয়ে দেন। কারণ যারা অনেক দূর দূরান্তে থাকেন ওনারা ফিজিক্যালি এসে নিতে আবার কষ্ট হয়, এই জন্য এখন সেটা ইমেইলে পাঠিয়ে দেয়। আর যারা নিকটে থাকেন তারা ইচ্ছে করলে ফিজিক্যালি গিয়ে নিয়ে আসতে পারেন ভ্যাকসিন রিপোর্টগুলো। তো ওনারা আপনাদেরকে সেভাবে জানাই দিবেন। আর আরেকটা জিনিস বলে দেয় যে আজকে যে আপনারা মেডিকেল করছেন, আপনাদের কারো কোনো সমস্যা যদি পাওয়া যায় আমরা 3 দিনের মধ্যে ফোন করব। অর্থাৎ 3 দিনের মধ্যে ফোন যদি মেডিকেল সেন্টার থেকে আপনাদের কাছে না আসে তো ধরে নিতে হবে যে আপনাদের সবাই ওকে আছেন। এখন আমি ধরে নিলাম যে যিনি মূল অ্যাপ্লিকেন্ট একটা ফ্যামিলি ক্যাটাগরির, যে ওনার কোনো একটা সমস্যা পাওয়া গেছে এবং সেই সমস্যার জন্য ওই মেডিকেল করার দিনে ওনার ফিটনেস বা শারীরিক অবস্থা খারাপ দেখে ডক্টর ইচ্ছা করলে সেদিন আপনাকে হোল্ড করতে পারে, বা পরবর্তীতে এক্স-রে রিপোর্টের জন্য করতে পারে, বা যেভাবে হোক ধরে নিলাম আপনাকে হোল্ড করছে, যে ডক্টর বলে দিয়েছে মেডিকেল সেন্টার থেকে যে আপনি আপাতত ইন্টারভিউতে যাবেন না। তো ফ্যামিলি ক্যাটাগরি যদি মূল অ্যাপ্লিকেন্টকে যদি কোনো কারণে আটকানো হয় বা এখানে বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে ফ্যামিলির বাকি সদস্য কেউ ইন্টারভিউ দিতে পারবে না, এটা মনে রাখবেন। আর যদি মূল অ্যাপ্লিকেন্ট ফিট থাকেন, ফ্যামিলির অন্য কোনো সদস্য যদি আনফিট হয়ে যান তখন, তাহলে বাকিরা নির্ধারিত সময় ইন্টারভিউ দিবেন, যিনি আনফিট উনি পরে দিবেন ওনার যে প্রসিডিং। অনেক সময় মেডিকেল সেন্টার মেডিকেল করার দিন ডক্টর অনেকের কথাবার্তায়, আচার আচরণ বা প্রশ্ন কোনো কিছুতে উনি ধরে নিতে পারে ওনার কোনো মানসিক সমস্যা আছে, অথবা কারো শরীরে বা ওনারা হাত পানোর সময় দেখতে চায়, দেখা গেলে সেখানে বিভিন্ন আপনার স্কিন ডিজিজ কিছু আছে যেটা ছোঁয়াচে মনে হইতে পারে বা কোনো কিছু, এই ধরনের কোনো কিছু ওনারা দেখে বা পায় বা কোনো কিছু মনে করে। তো এই জন্য সেগুলা যদি আপনার কোনো প্রেসক্রিপশন থাকে আপনার সাথে নিয়ে যাবেন। না হলে হবে কি, উনি একজন জেনারেল ফিজিশিয়ান, উনি কোনো স্কিন বিশেষজ্ঞ না, উনি কোনো মানসিক বিশেষজ্ঞ না যে উনি এটা অ্যানালাইসিস করবে। সেক্ষেত্রে উনি আপনাকে যে কোনো প্রফেসরের কাছে আবার রেফার করবে যে আপনার রোগটা কী, ওনার কাছ থেকে লিখে নিয়ে আসেন। তো বিষয়টা হইল যে আপনি কোনো বাড়তি ঝামেলায় না পড়ার জন্য, আপনার যদি কোনো স্কিনে কোনো সমস্যা থাকে,
আপনি কি ওষুধ খান, কি করেন, কি ডাক্তার দেখাইছিলেন, কি দিছে, সেগুলা প্রেসক্রিপশনগুলো সাথে নিয়ে যাবেন। যাদের মানসিক কোনো সমস্যা বা ওই ধরনের কোনো সমস্যা থাকে, ফিজিক্যাল সমস্যা, আপনারা যে যেটা যখন যে ডক্টর থেকে যেভাবে যা করছেন সব কাগজ নিয়ে যাবেন। তাহলে আপনারা আর বাড়তি বিড়ম্বনায় পড়বেন না। তো এই জিনিসগুলো অনেক সময় হয়, অনেকে বিরক্ত হয় যে কেন আমাকে আবার একজন প্রফেসর কাছে পাঠাইছে। আসলে ওই ডক্টরের কোনো দোষ না, হলো আপনার। আপনি একটা অসুখে ভুগতেছেন অথবা আপনার মধ্যে সেই সিমটমটা আছে, জানার পরও আপনি আপনি প্রস্তুতি নেন নাই। আপনি কোনো ডক্টর থেকে পেপার নেন নাই, এটা এটা কি খারাপ না ভালো, এটা কি ক্ষতিকর কি। তো এটা জানার জন্য সে ডক্টর একটা রিপোর্ট পাঠাবে মেডিকেল সেন্টারের, ওনার রিপোর্টের সুবিধার্থে ওনাকে হেল্প করার জন্য আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট নেওয়াটা আপনার দায়িত্ব। হুম। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা, এগুলো অবহেলা করবেন না। আর আজকে পর্যন্ত আমি যতটুকু খবর পেয়েছি যে কিছুদিন আগে যে অর্ডারটা হয়েছে যে ক্যান্সার থাকলে, হার্ট ডিজিজ থাকলে বা ডায়াবেটিস থাকলে ভিসা দিবে না। আমি যতটুকু জানি এখন পর্যন্ত ইউএস এমবাসি এইসব নিয়ে আম, আগে যেভাবে ভিসা ইস্যু করতেছে সেভাবেই করতেছে। মেডিকেল সেন্টার থেকেও আমি খবর নিছি আজকে পর্যন্ত না, ওনাদের কাছে ওই ধরনের আলাদা কোনো কিছু না, এমনি একটা গাইডলাইন আসছে, বাট সব আগের মতোই নর্মালি আছে। তবে এটা ঠিক, যদি কার শারীরিক অবস্থা খুবই খারাপ থাকে, মেডিকেল করার সময় খুবই অসুস্থ থাকে, সেক্ষেত্রে ওনাকে কিছুদিন ওয়েট করতে হবে ট্রিটমেন্ট করার জন্য। এগুলা মনে রাখতে হবে। তো যাক, আমি আজকে আপনাদের সাথে মেডিকেল করা নিয়ে বেশ কিছু আলোচনা করছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা প্রশ্ন করবেন, প্রয়োজনে আমরা সেখানে আনসার করব, অথবা আবার সেটার আপনাদের প্রশ্ন নিয়ে আবার আমরা ভিডিও আরেকটি করব। তো আজ এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।